কখনো কি কোনো গ্রাফ অথবা চার্ট দেখে আপনার মনে হয়েছে, হোয়াট এম আই সাপোজ টু ডু অ্যাবাউট দিস? ডোন্ট ওয়ারি, ইন দিস ভিডিও আই উইল ব্রেক ডাউন আইএলটিএস রাইটিং টাস্ক 1 ইন দ্য সিম্পলেস্ট ওয়ে পসিবল। আজকে এই ভিডিওতে আমরা কি শিখবো? আজকে এই ভিডিওতে আমরা শিখবো টাস্ক 1 কি, কেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে আমাদের কি কি কাজ করতে হবে, আমাদের টাস্ক 1 এ কয়টা টাইপ আছে এবং কি কি, টাস্ক 1 এর ক্ষেত্রে আমার মার্কিং ক্রাইটেরিয়া গুলো কি কি, টাস্ক 1 এ একটা জেনারেল স্ট্রাকচার এবং কিভাবে আমরা টাস্ক 1 এ একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারি। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে টাস্ক 1 আমাদের থেকে কি চাচ্ছে? হোয়াট ইজ টাস্ক 1? টাস্ক 1 হচ্ছে একটা রিপোর্ট রাইটিং, যেখানে আমাদেরকে একটা জিনিস ডেসক্রাইব করতে হবে কোনো ভিজুয়াল ডেটাকে, যেটা হতে পারে কোনো গ্রাফস অথবা কোনো চার্ট অথবা কোনো ম্যাপ অথবা কোনো প্রসেস। সো এই যে ডেসক্রিপশন, এটার দুইটা কাজ আপনাকে এখানে করতে হবে। একটা হচ্ছে আপনাকে সামারাইজ করতে হবে, অ্যান্ড এর সাথে আপনাকে যেখানে পসিবল সেখানে কম্পেয়ার করতে হবে। সো এই দুইটা হচ্ছে আপনার কাজ। সো আমাদের টাস্ক 1 এর মধ্যে ডেসক্রিপশনের সাথে আমাকে এখানে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টও করতে হবে, যেখানে আমাদের রেলেভেন্স আছে। সো এরপর আমাদের যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের টাইম লিমিট। আমরা অলরেডি জানি যে রাইটিং টাস্ক 1 এর জন্য 1 ঘন্টা সময় থাকে, বাট এর মধ্যে কোনো আলাদা ভাগ থাকে না। বাট আমরা ডিভিশন করে নিব যে টাস্ক 1 এর জন্য আমরা 20 মিনিট সময় ব্যবহার করব। এই 20 মিনিটকে আমরা দুইটা সেকশনে ডিভাইড করব, 5 প্লাস 15। সো এই 5 মিনিটে আমরা কি করব? এই প্রথম 5 মিনিটে আমাদের কাজ হচ্ছে এন্টায়ার গ্রাফ অথবা চার্টটাকে দেখে প্ল্যান করে ফেলা যে এক্স্যাক্টলি আমি কোথায় কি লিখতে চাই, এবং বাকি 15 মিনিটে ওই প্ল্যানটাকে আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। এরপর আমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে সর্বনিম্ন 150 ওয়ার্ড, এর নিচে হলে নেগেটিভ মার্কিং হবে। সো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে অ্যাটলিস্ট আমরা যেন 150 ওয়ার্ড প্লাস লিখতে পারি। সো আমাদের একটা সেফ সাইডে থাকার জন্য আমরা ধরবো যে 180 টু 220 ওয়ার্ডস। সো আমরা যদি এই ওয়ার্ড কাউন্টের মধ্যে থাকি তাহলে আমাদের লেখাটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। সো এরপরে আমাদের জন্য যেটা কোশ্চেন, যে এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ, হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। আমাদের টাস্ক 1 আমাদের এন্টায়ার রাইটিং টাস্কে 33% ওর 1/3 মার্ক ক্যারি করে। সো আমরা যদি 33% প্রপারলি না দিতে পারি, আমার টাস্ক যতই ভালো হোক, আমার খুব ভালো ব্যান্ড স্কোর আনা পসিবল না। সো এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটার মাধ্যমে আমাদের ডেটা অ্যানালাইসিস করার স্কিলটা বা অ্যাবিলিটিটাকে চেক করা হয়, যে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা মেজর ট্রেন্ড গুলোকে, এবং আমরা স্ট্রাকচার্ড কোনো রেসপন্স লিখতে পারতেছি কিনা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের টাস্ক 1 থেকেই চেক করা হচ্ছে। সো এখানে আমাদেরকে কি কি কাজ করতে হবে? প্রথমে আমাদের প্রথম স্টেপটা থাকবে যে অ্যানালাইজ দ্য কোশ্চেন, যে এখানে আমাদেরকে এক্স্যাক্টলি কি কাজ করতে দেওয়া হয়েছে। এটা কি একটা বার গ্রাফ, না এটা একটা পাই চার্ট, এনিথিং। আপনাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আপনার কোন টাইপের কোশ্চেনটা আসছে। এরপরে আমাদের আইডেন্টিফাই করতে হবে কি ট্রেন্ডস, সিগনিফিকেন্ট যে ডেটাগুলো আছে বা মেইন যে ধারণাগুলো আছে সেটা আপনাকে ধরতে পারতে হবে, এবং কম্প্যারিজন গুলো আপনাকে দেখতে হবে। এবং এটার পরে আপনাকে একটা অর্গানাইজড রেসপন্স লিখতে হবে। অর্গানাইজড রেসপন্স বলতে স্ট্রাকচারকে আমরা বুঝাচ্ছি। আমরা একটু পরে আসবো যে স্ট্রাকচারটা কিভাবে আপনাকে করতে হচ্ছে। এরপরে আসে হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ, যেটা হচ্ছে মোর অর লেস আমাদের একটা রুলস, যে আমাদের এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, এবং এইখানে আমরা কোনো ধরনের পার্সোনাল অপিনিয়ন ইউজ করব না। পার্সোনাল অপিনিয়নকে আপনি সহজ ভাষায় ধরে নেন যে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কোনো কিছুই লিখবেন না। ফার্স্ট পার্সন আমরা ব্যবহার করতে পারবো না। সো আমাদের এই কাজটা করা যাবে না। সো এরপরে আসে আমাদের টাইপ। আমাদের টাস্ক 1 এর টোটাল 7টা টাইপ আছে। ওকে, সো এই 7টা টাইপ আমরা এখন দেখবো, যে এক একটা ভিজুয়াল দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কোন টাইপের আমাদের কোশ্চেন আসছে। টাস্ক 2 এর ক্ষেত্রে আমাদেরকে পড়ে বুঝতে হয়, বাট টাস্ক 1 এর ক্ষেত্রে এটা অনেক ইজি, কারণ আমাদের এখানে ভিজুয়াল দেখে আমরা বুঝে ফেলতে পারবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ আওয়ার লাইন গ্রাফ। খুব ইজিলি আমরা এটা ছোটবেলা থেকেই করে আসছি, যে এখানে কয়েকটা লাইন থাকবে যেটাকে আপনাকে ডেসক্রাইব করতে হবে বা সামারাইজ করতে হবে, এবং যেখানে কম্পেয়ার করা পসিবল সেখানে আপনাকে কম্পেয়ার করতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের বার গ্রাফ, যেখানে আমাদের অনেকগুলা বার অথবা কলাম থাকে। এই বার অথবা কলামকে আপনাকে কি করতে হবে? একজন একজনের সাথে যেখানে পসিবল সেখানে আপনাকে কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট করে দেখাতে হবে, এবং মেইন যে সিগনিফিকেন্ট যে ডেটা গুলো আছে বা সিগনিফিকেন্ট যে ট্রেন্ড গুলো আছে সেটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এরপরে থাকে হচ্ছে আমাদের পাই চার্ট। পাই চার্ট মিন্স আমাদের এই পায়ের মতো দুইটা পাই থাকবে, যাদের মধ্যে আপনাকে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে দিতে হবে। দুইটা সিমিলার কাইন্ড অফ ডেটা এখানে থাকতে পারে, বা ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা আপনার এখানে থাকতে পারে, যে ডেটাগুলো এই সাইডে আপনাকে বলে দেওয়া থাকবে যে কি টাইপের ডেটা এখানে দিয়ে দেওয়া আছে। এরপরে থাকে হচ্ছে আমাদের ম্যাপ। ম্যাপটা আমাদের জন্য একটু নতুন, কারণ আমাদের রেগুলার বাঙালি কারিকুলামে
এই ম্যাপ ডেসক্রিপশনটা কিন্তু ছিল না ইন্টারে। সো এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা নতুন, সেখানে আমাদেরকে দুইটা সার্টেন টাইমের একটা নির্দিষ্ট জায়গারই দুটো ম্যাপ দিয়ে দেওয়া থাকে। যেমন এখানে 1995 এবং প্রেজেন্ট টাইমের কথা বলতেছে, তার মানে কোনো একটা জায়গা 1995 এ দেখতে কেমন ছিল সেটা বর্তমানে দেখতে কেমন, এই দুটো টাইমের মধ্যে ওই জায়গাতে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো আপনাকে এখানে তুলে ধরতে হবে। এরপরে আসা হচ্ছে আমাদের টেবল। আমাদের এখানে একটা টেবলকে ডেসক্রাইব করতে হবে, টেবলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমাকে ডেসক্রাইব করতে হবে। এখন একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এখানে কি আমার সব ডেটা ডেসক্রাইব করতে হবে কিনা? না, এখানে আমার সবগুলো ডেটা ডেসক্রাইব করার মতো সময় বা সুযোগ আমাদের থাকবে না। সো আমাদের মেইন যে সিগনিফিকেন্ট ডেটাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে এবং সেগুলোর উপরেই আমাদের মার্কিংটা করা হয়। এরপরে আসে আমাদের প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম বলতে বোঝাচ্ছে যে কোনো একটা জিনিসের র ম্যাটেরিয়াল থেকে শুরু করে রেডিমেড প্রোডাক্ট পর্যন্ত আসতে যে স্টেপ গুলো থাকে সেগুলো একটা পিকচারের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে আপনাকে দিয়ে দেওয়া থাকবে, সেটাকে আপনাকে ডেসক্রাইব করতে হবে। যেমন এখানে একটা ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস দিয়ে দেওয়া আছে, যে মাটি ডাক করা থেকে শুরু করে ব্রিকটা তৈরি হয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে পুরো এন্টায়ার প্রসেসটা এখানে দিয়ে দেওয়া আছে, এই প্রসেসটাকে আপনাকে এখানে ডেসক্রাইব করতে হবে। এরপরে থাকে হচ্ছে আমাদের কম্বাইন গ্রাফ, যেটা হচ্ছে উপরে যে আমরা 6টা টাইপ দেখলাম, এই 6টা টাইপের মধ্যে যে কোনো 2টা টাইপ দিয়ে আপনাকে একটা ইউনিক কম্বাইন গ্রাফ বানিয়ে দিতে পারে। যেমন এখানে একটা লাইন গ্রাফ আছে এবং এর সাথে একটা বার গ্রাফ আছে, এই দুটো মিলে আমার একটা কম্বাইন গ্রাফ তৈরি করা হয়েছে এবং আপনাকে ডেসক্রিপশনের মধ্যে এই দুটো গ্রাফ নিয়েই কথা বলতে হবে। বাট এখানে এই দুটো গ্রাফ বা চার্টের মধ্যে কোনো সার্টেন একটা জায়গায় মিল থাকবে, যেটার থ্রুতে আপনি দুটো গ্রাফ এবং চার্টকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে পারবেন। ওকে, সো এই ছিল আমাদের 7টা টাইপ। এরপরে থাকে হচ্ছে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া, যে আমরা কিভাবে মার্কিং গুলো করা হয়, আমাদের এন্টার রাইটিং টাস্ক ওয়ানে কিভাবে মার্কিং করা হয় 4টা জিনিসের উপরে। টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট বলতে বোঝানো হচ্ছে এখানে মার্কিংটা হয় যে আপনাকে যে টাইপের টাস্ক দেওয়া হয়েছে সেই টাস্কটা আপনি ধরতে পেরেছেন কিনা এবং অ্যাকুরেটলি সেটাকে অ্যান্সার করতে পেরেছেন কিনা। সাপোজ আপনার এখানে বার গ্রাফ এসেছে, আপনি যদি বার গ্রাফ ঠিক মতো লিখতে পারেন, বার গ্রাফের স্ট্রাকচারটা ফলো করতে পারেন, তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট হয়ে যাবে। এর সাথে যে এসেনশিয়াল কম্পোনেন্ট গুলো আছে, যেমন একটা ইন্ট্রোডাকশন, একটা ওভারভিউ এবং বডি প্যারাগ্রাফস, এগুলো যদি প্রপারলি আপনি দিতে পারেন তাহলেই আপনি টাস্ক অ্যাচিভমেন্টে একটা ভালো স্কোর পেতে পারবেন। টাস্ক অ্যাচিভমেন্টে আমাদের আউট অফ 9 স্কোরে ব্যান্ড স্কোরে আমাদের মার্কিং করা হয়। এরপরে থাকে হচ্ছে আমাদের কোহেরেন্স এন্ড কোহেশন। কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে আপনি যে অ্যান্সারটা লিখছেন এই অ্যান্সারের মধ্যে কি লজিক্যাল ফ্লোটা এখানে দেখা যাচ্ছে, আপনার একটা স্টেটমেন্টের পরে পরবর্তী স্টেটমেন্টের মধ্যে আপনার লজিক্যাল ফ্লোটা আছে কিনা, কোনো মিল আছে কিনা, আপনি ট্রানজিশনটা কিভাবে করতেছেন, সেই জিনিসগুলোর উপরে আপনার কোহেরেন্স এন্ড কোহেশনটা মেইনটেইন করতে হয় এবং এটাতেও আমাদের আউট অফ 9 আমাদের স্কোরিং করা হয়। এরপর থাকে আমাদের লেক্সিক্যাল রিসোর্স, যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি ভোকাবুলারি, যে আপনি কত ভোকাবুলারি ব্যবহার করেছেন, আপনি কি অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করতে পারেন কিনা, আপনি ফর্মাল ভোকাবুলারিজ ব্যবহার করেন কিনা, আপনি সিনোনিমাস ওয়ার্ডের ব্যবহার করতে পারেন কিনা, সেই জিনিসগুলোর উপরে আমাদের এই লেক্সিক্যাল রিসোর্সেও আউট অফ 9 ব্যান্ডে স্কোরিং করা হয়। এবং লাস্টলি আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। রেঞ্জ দিয়ে বোঝাচ্ছে আপনি কত ধরনের গ্রামার এখানে ব্যবহার করতে পারছেন বা আপনার সেন্টেন্সের মধ্যে কি পরিমাণে ভ্যারিয়েশন আপনি ব্যবহার করেছেন, এবং এর সাথে অ্যাকুরেসি, আপনি যে ভ্যারিয়েশন গুলো নিয়েছেন ওগুলোর মধ্যে আপনার অ্যাকুরেসির পরিমাণটা কি। সো এই যে সবগুলো মার্কিং, এই সবগুলো মার্কিং এর পরে আপনাকে একটা কনক্রিট মার্কিং করা হয় এই সবগুলোর একটা ওয়েটেড অ্যাভারেজ করে। সো আপনার এই সবগুলা ব্যান্ডের মধ্যে প্লাস এটাকে যোগ করে জাস্ট এটাকে 4 দিয়ে ডিভাইড করে আপনার যে স্কোরটা হয় সেই স্কোরটা আপনাকে দিয়ে দেওয়া হয়। এখন এখানে আপনি যে স্কোর পাবেন সেগুলো এখানে যোগ করা হবে। সো এই ছিল আমাদের মার্কিং ক্রাইটেরিয়া। এরপরে থাকে হচ্ছে আসে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের একটা জেনারেল স্ট্রাকচার, যে আমাদের একটা রাইটিং টাস্ক ওয়ান এর অ্যান্সারটা আমরা কিভাবে স্ট্রাকচার করতে পারি। আমাদের টাস্ক ওয়ান এর 7টা টাইপের জন্য একটা জেনারেল স্ট্রাকচার আছে যেটা আপনি ফলো করবেন। সেই ক্ষেত্রে প্রথম ব্যাপারটা হচ্ছে আপনার 3টা কম্পোনেন্ট মেইন থাকতে হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা ওভারভিউ এবং এর সাথে একটা বা একের অধিক বডি প্যারাগ্রাফস। সো এই ইন্ট্রোডাকশন আপনি কি লিখবেন, বডি প্যারাগ্রাফে কি লিখবেন, ওভারভিউতে কি লিখবেন, সেই জিনিসগুলো অনেকটা ডিফাইন্ড। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনাকে 3টা কাজ করতে হয়। প্রথম কাজ সেটা হচ্ছে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে, কোশ্চেনটা যে ভাষায় দিয়ে দেওয়া আছে সেটাকে নিজের ভাষায় প্রেজেন্ট করতে হবে, কখনোই কপি পেস্ট করা যাবে না। এরপরে আপনাকে টাইম লাইনটা এখানে আপনাকে মেনশন করতে হবে যে কোন টাইমে এই কাজটা হয়েছে, যদি টাইমলাইন উল্লেখ করা থাকে। এর সাথে একটা ভালো ব্যান্ড স্কোর পেতে হলে আপনি ইউনিট অফ মেজারমেন্টটাকে উল্লেখ করার চেষ্টা করেন। ইউনিট অফ মেজারমেন্ট কি থাকতে পারে, অনেক সময় পার্সেন্টেজ থাকতে পারে, অনেক সময় টাকা থাকতে পারে, অনেক সময় নাম্বার থাকতে পারে।
এই যে আমাদের ইউনিট অফ মেজারমেন্ট গুলো, কোন ইউনিট অফ মেজারমেন্ট এখানে ইউজ করা হয়েছে সেটাকে উল্লেখ করার চেষ্টা করেন। সো আপনার ইন্ট্রোডাকশনে যদি এই ৩টা জিনিস অ্যাকুরেটলি থাকে, আপনি একটা ভালো ব্যান্ড স্কোর পেতে পারেন। এরপরে আসা হচ্ছে আমাদের, আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাকে অনেক ভালো মতো চিন্তা করে লিখতে হবে, সেটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউ কি? ওভারভিউ হচ্ছে আপনার এন্টায়ার যে ভিজুয়ালটা আছে সেটা দেখার পরে একটা মানুষের একদম সাথে সাথে যে জিনিসটা বুঝে ফেলা উচিত বা সবথেকে গুরুত্বপূর্ণ যে ট্রেন্ড গুলো আছে সেই জিনিসগুলোই হচ্ছে আমাদের ওভারভিউতে থাকে। তো একটা ওভারভিউতে আমাকে কি কি জিনিস লিখতে হতে পারে? এখানে আমার হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ডেটা আমরা লেখার চেষ্টা করব। এরপর আমরা সিগনিফিক্যান্ট চেঞ্জেস লেখা ট্রাই করবো, বা মোস্ট সর্ট আফটার যে ট্রেন্ড গুলো আছে যেটা দেখলেই চোখে পড়ে যায় সেই ট্রেন্ড গুলো আমার এখানে লিখতে হয়। এবং এখানে জেনারেল যে প্যাটার্ন গুলো আছে, যে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, নাকি অনেক বেশি ফ্লাকচুয়েশন হয়েছে, বা স্ট্যাবিলিটি এখানে ছিল কিনা, এই জিনিসগুলো এখানে আপনার ওভারভিউতে উল্লেখ করতে হয়। এই জিনিস ৩টা কাজ যদি আপনার ওভারভিউতে থাকে তাহলে আপনার ওভারভিউটা কমপ্লিটলি একটা সুন্দর ওভারভিউ হয়ে যায়। এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ডু নট মেনশন any data or numeric value in the overview। কোনো ধরনের নিউমেরিক ভ্যালু আমার ওভারভিউতে লেখা যাবে না। আমরা কোনো ধরনের নিউমেরিক ভ্যালু ওভারভিউতে একদমই লিখবো না। এরপরে আসে হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফস, বা যেখানে আমরা মেইন সামারাইজেশনটা করে ফেলবো। সো এখানে আমাদের কি করতে হবে? সামারাইজ করতে হবে, ভিজুয়ালটাকে ডেসক্রাইব করতে হবে কিভাবে, সামারির থ্রুতে। সবগুলা ডেটা দেওয়ার দরকার নেই, সব থেকে সিগনিফিকেন্ট যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকেই আপনার এখানে লিখতে হবে। এরপর আপনাকে মেনশন করতে হবে কি স্পেসিফিক ডেটা, ধরতে পারে কোনো একটা কিছুর হাইয়েস্ট ডেটা, লোয়েস্ট ডেটা, বা আপনার খুব বড় একটা চেঞ্জ, সেই জিনিসগুলোকেই আপনি এখানে তুলে ধরার চেষ্টা করবেন। এরপরে থাকে হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মেক কম্পারিজন হোয়ার রিলেভেন্ট। আমাদের টাস্ক 1 এর একটা প্রধান কাজ, আপনি যদি একটা কোশ্চেন দেখেন সেখানে আপনাকে বলা হবে যে সামারাইজ এন্ড কম্পেয়ার হোয়ার রিলেভেন্ট। যেখানে আপনার রিলেভেন্সি আছে সেখানে আপনাকে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে হবে। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে দুইটা ডেটার মধ্যে যদি আপনি কোনো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট দেখাতে পারেন, দুইটা সার্টেন টাইমের মধ্যে কি চেঞ্জেস আসছে, সেই জিনিসগুলো হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের মধ্যে আমাদের তুলে ধরতে হয়। সো এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কিভাবে আমরা একটা ভালো স্কোর তুলতে পারি। আমাদের তো প্রত্যেকটা স্ট্রাকচার তো শিখতে হবে এবং এটা আমরা অ্যান্সার করা শিখবো, বাট একটা ভালো ব্যান্ড স্কোর ওঠানোর জন্য আমাদেরকে সার্টেন কিছু জিনিস ফলো করতে হয়, এবং সেই জিনিসগুলো যদি না থাকে তাহলে আমাদের একটা স্টুডেন্টের পক্ষে কখনোই একটা ভালো স্কোর ওঠানো পসিবল না। সো চলেন আমরা দেখে নেই যে আমাদের ভালো একটা ব্যান্ড স্কোরের জন্য কি কি জিনিস থাকা মাস্ট। সো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। আমরা একদম টাইমিং এর কথাটাতে যদি ফেরত যাই, আমি কি বলেছিলাম যে 5 মিনিট এবং 15 মিনিট, এই যে 5 মিনিট, এই 5 মিনিট অ্যাকচুয়ালি ডিটারমাইন করে দেয় যে আপনি কতটা সুন্দর একটা অ্যান্সার লিখতে পারতেছেন। আপনি যদি এই 5 মিনিটে কোনো ধরনের প্ল্যানিং না করেন যে এক্স্যাক্টলি আপনি কি লিখতে চাচ্ছেন, আপনার লেখা কখনোই সুন্দর হবে না, বা আপনি অর্গানাইজড ওয়েতে লিখতে পারবেন না, কারণ আপনি একই সাথে লিখতেছেন এবং চিন্তা করতেছেন, এই দুইটা কাজ কখনোই প্রপারলি করা যায় না। সো সবসময় প্ল্যানিংটা আগে করে নিতে হবে, যে এক্স্যাক্টলি কোন কোন ট্রেন্ড আমার ইম্পর্টেন্ট, কোন ট্রেন্ড গুলোকে আমি লিখবো, কোন জিনিসগুলোকে আমি লিখবো না, কি কি ধরনের সিনোনিমাস ওয়ার্ডস আমি ব্যবহার করব, এই জিনিসগুলো আগে থেকেই চিন্তা করে রাখতে হয়। যখন আপনি একটা কোশ্চেন পাবেন তার 5 মিনিটের মধ্যে আপনি এটা ঠিক করে ফেলেন, তাহলে আপনার লেখাটা অনেক বেশি সুন্দর হবে। এরপরে থাকে হচ্ছে আমাদের গুড প্যারাফ্রেজিং স্কিল। আপনার প্রত্যেকটা টাস্ক 1 এর একটা কোশ্চেন স্টেটমেন্ট থাকে, এই কোশ্চেন স্টেটমেন্টটাকে আপনাকে নিজের ভাষায় প্যারাফ্রেজ করে লিখতে হবে। সো আপনি যত ভালো প্যারাফ্রেজিং পারবেন আপনার লেখাটা তত বেশি সুন্দর মনে হবে, আপনার ইন্ট্রোডাকশনটা তত ক্রিস্প মনে হবে। সো আমাদের একটা গুড প্যারাফ্রেজিং স্কিল থাকতে হবে। এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ট্রেন্ড গুলোকে আমরা কি বুঝতে পারতেছি কিনা। আমাদের মেইন যে ট্রেন্ড গুলো আছে একটা গ্রাফে অথবা চার্টে 2-3টা মেইন ট্রেন্ড থাকে, এই মেইন ট্রেন্ড গুলোকে আপনাকে ধরতে পারতে হবে, যে আপনি গ্রাফ দেখার সাথে সাথে ধরতে পারছেন ওকে ঠিক আছে এই গ্রাফ অথবা চার্টে এই জিনিসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। সো এটা আমার লেখাতে অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে। এরপরে আসে হচ্ছে আমাদের গুড ট্রানজিশনাল ওয়ার্ডস এর ব্যবহার করতে হবে। ট্রানজিশনাল ওয়ার্ডস কে আমরা সহজ ভাষায় লিঙ্কার্স বা কানেক্টরসও বলে থাকি। সো ট্রানজিশনাল ওয়ার্ডস আমাদের কেন দরকার? আমাদের তো একটা গ্রাফ অথবা চার্টে একটা পয়েন্টের পর আরেকটা পয়েন্ট লিখতে হয়। সো এই যে দুইটা পয়েন্ট আমরা লিখতেছি, এই দুইটা পয়েন্টের মধ্যে একটা লজিক্যাল ফ্লো ক্রিয়েট করতে হলে, বা এটার মধ্যে যে একটা ব্রিজ ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে এখানে ট্রানজিশনাল ওয়ার্ডস ব্যবহার করতে হবে। কি কি ট্রানজিশনাল ওয়ার্ডস? অনেক ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, যেমন সিকোয়েন্সের ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, রেজাল্ট শো করার জন্য ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, আপনার কজ এন্ড ইফেক্ট শো করার জন্য আছে, আপনি কনক্লুশনে যাওয়ার জন্য ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, যেমন হাউএভার, দো, অলদো, এই টাইপের অনেক ট্রানজিশনাল ওয়ার্ডস আছে যেগুলো আপনাকে এখানে অনেক ভালো মতো ব্যবহার করতে হবে, তাহলেই আপনি একটা ভালো স্কোর তুলতে পারবেন। এরপরে থাকে যে আপনার অ্যাডভান্স ভোকাবুলারিজ। আপনাকে কিছু ভোকাবুলারি ব্যবহার করতে হবে এবং আপনাকে শো করতে হবে যে না আপনি
অ্যাডভান্স ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারিজ আপনি জানেন। একটা জিনিস দেখা যায় যে একটা ভিজুয়াল থেকে আমাদের একটা সার্টেন টপিকের উপরে কোশ্চেন আসে, যেমন কোন একটা কিছু যদি তৈরি করা বোঝায়, আপনি কি বারবার ম্যানুফ্যাকচার ওয়ার্ডটাকে ব্যবহার করবেন? আপনি এখানে প্রোডাকশন ওয়ার্ডটা নিয়ে আসেন, প্রডিউস নিয়ে আসেন, মেক, এই ওয়ার্ডগুলোকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেই কিন্তু আপনি সিনোনিমাস ওয়েতে একই সেম কনটেক্সটটাকে প্রেজেন্ট করতে পারেন। সো এখানে আপনার এর সাথে আসে অ্যাডভান্স ভোকাবুলারি, যে আপনি কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার এখানে করতে পারতেছেন কিনা এটা। এবং লাস্টলি থাকে হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে সেন্টেন্সের ভেরিয়েশন। আপনার লেখার মধ্যে যদি ভেরিয়েশন না থাকে, আপনি কখনোই একটা ভালো স্কোর করতে পারবেন না। খুবই মিডিওকর একটা জেনারেলাইজড স্কোর আপনার হবে। বাট আপনি যদি কিছু ভেরিয়েশন ইউজ করতে পারেন, আপনার লেখা অনেক বেশি সুন্দর হয়। এখানে আমি জাস্ট লিখেও দিয়েছি যে আপনার কি কি কাজ করা উচিত। আপনি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করেন, আপনার দেখেন তিনটা সার্টেন আমাদের সেন্টেন্স টাইপ হয়ে গেল। এরপর যদি আমি প্যাসিভ সেন্টেন্স লিখি, আমাদের আরেকটা টাইপ চলে আসলো। ডিগ্রির ব্যবহারটা যদি আমি করতে পারি, তাহলে আমাদের লেখার টেকনিকটাই চেঞ্জ হয়ে গেল। এর সাথে যদি আপনি কখনো কন্ডিশনালস ইউজ করতে পারেন, সেটা অনেক ভালো একটা ব্যাপার। সো সেন্টেন্সের ভ্যারিয়েশন আনা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ভ্যারিয়েশনটাকে আমাদেরকে প্রপারলি ব্যবহার করতে হবে, যাতে আমাদের লেখা মোনোটোনাস ফিল না হয়, যে একই রকম লেখা আমরা পড়ে যাচ্ছি, প্রত্যেকটা লাইন সেম মনে হচ্ছে। এই কাজ করা যাবে না। সো আমাদের এইখানে মাথায় রাখতে হবে যে অন্যদের থেকে আমাকে আলাদা হইতে হলে এই যে কয়েকটা সার্টেন স্কিল, এই স্কিলটাকে আমাকে ডে টু ডে প্র্যাকটিসের মাধ্যমে এনরিচ করতে হবে। এটা এমন কোনো কিছু না যে আপনি একদিনেই পুরো জিনিসটাকে শিখে যাবেন। আপনি আজকে শিখতেছেন, কালকে এটাকে প্র্যাকটিস করতেছেন, নেক্সট দিন এটাকে প্র্যাকটিস করতেছেন। আস্তে আস্তে এটা আপনার একটা হ্যাবিচুয়েটেড, একটা অভ্যাসের মতো হয়ে যাবে। তখনই আপনার জন্য একটা ভালো স্কোর আনা পসিবল। তখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন ভালো একটা এসে, ভালো একটা অ্যান্সার লেখার ক্ষেত্রে। সো দ্যাটস অল ফর টুডে। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও।